আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনাই মানিক। আমি আজও আরেকজন অভিজ্ঞ নার্সের মুখোমুখি হয়েছি আপনাদেরকে নার্সদের অভিজ্ঞতার গল্পগুলো জানানোর জন্য। আপনারা জানেন আমরা প্রায় সময় হেলথ জার্নালের কিছু এপিসোড করে থাকি নার্সদেরকে নিয়ে। বিশেষ করে নার্সদের বিভিন্ন সময় অভিজ্ঞতা, চাকরি জীবনে কাজ করতে গিয়ে নানান রকম অভিজ্ঞতা সৃষ্টি হয়। তাদের অনেক আনন্দ বেদনার গল্প আছে যেগুলো আসলে কেউ কখনো জানতে পারে না বা জানা হয় না। সেই গল্পগুলোই মূলত আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আজ আমি যে নার্সের মুখোমুখি হয়েছি ওনার নাম সুমাইয়া। উনি মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। সুমাইয়া, আপনাকে হেলথ জার্নালে স্বাগত। ধন্যবাদ। আজ আপনার মুখ থেকে কিছু আপনার অভিজ্ঞতার গল্প শুনতে চাই। আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনার নার্সিং পেশা আসার অনুপ্রেরণা কি ছিল? তো আমার নার্সিং পেশায় আসার প্রথম অনুপ্রেরণা আমি নিজে। আচ্ছা। আমি নিজে, এটার কারণ হচ্ছে আমি যখন দেখেছি একজন নার্স একজন রুগীকে খুব কাছ থেকে সেবা করতে পারে, এত আদর যত্ন করে সেবা করে রুগীদেরকে সুস্থ করে তার আপনজনের হাতে তুলে দেয়, তখন রুগী এবং রুগীর লোক এতটা খুশি হয়, এতটা আমাদেরকে দোয়া করে দেয়, এটা আসলে পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে পাওয়ার উপায় নেই। তো আমি এখান থেকেই আমার নার্সিং পেশায় আসার অনুপ্রাণিত হয়েছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের নার্সিং পেশাটা একটা 10ম গ্রেডের 2য় শ্রেণীর চাকরি। এটাতে আমি আমার কেরিয়ার সহজে বিল্ড আপ করতে পারবো, এস্টাবলিশড হতে পারবো, আমি আমার পরিবারকে সহযোগিতা করতে পারবো এবং আমি এই পেশাতে উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারবো। এটার একটা বিশেষ সুবিধা আছে, এজন্যই আমার নার্সিং প্রফেশনে আসা। আচ্ছা, সুন্দর। আপনার দেশের বাড়ি কোথায়? সম্ভবত শেরপুর নাকি? জি, শেরপুর। তো শেরপুর থেকে আপনি এখন ঢাকা নার্সিং এ সেবা দিচ্ছেন। তো আপনার যে চিন্তাটা ছিল, এই চিন্তাটা আসলো কিভাবে আর জার্নিটা শুরু হয়েছে কিভাবে? শুরুর গল্পটা জানতে চাই। আমি 2018 সালে আমার একটা ফ্রেন্ডের বাবা আইসিইউতে ভর্তি ছিল। সেখানে যখন আমি নার্সদের এরকম খুব কাছ থেকে সেবা করাটা দেখেছি, তখনই আমি অনুপ্রাণিত হয়েছি যে আমি নার্সিংয়ে এডমিশন দেব, আমি চেষ্টা করে দেখব। তো তখনই আমি নার্সিংয়ে এডমিশন টেস্ট দেই। আলহামদুলিল্লাহ আমি নার্সিংয়ে তখন চান্স পাই 2018 সালে। আমি সরকারিভাবে শেরপুর নার্সিং ইনস্টিটিউট থেকে পাশ করেছি। জি, আচ্ছা। আর 2023 সালে আমি রেজিস্টার নার্স হিসেবে গণ্য হই। তারপর আমি 2023 সাল থেকে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালে নার্স হিসেবে কর্মরত আছি এখনো পর্যন্ত। আচ্ছা। আপনার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতি কোনটি মনে হচ্ছে, সেটি কিভাবে মোকাবেলা করছেন? আসলে আমাদের নার্সিং প্রফেশনে প্রত্যেকটা স্টেপই চ্যালেঞ্জিং। তো আমার জীবনে সবথেকে বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছিল যে আমি যখন আমার জেলা সদর শেরপুর হসপিটালে আমার ট্রেনিং করতেছিলাম, সেই মুহূর্তে একটা ওয়ার্ডে, মেডিসিন ওয়ার্ডে 150 জন রোগী ছিল, আমরা নার্স ছিলাম অনলি 2 জন। তো এতগুলা পেশেন্টকে 2 জন নার্স সেবা দেওয়াটা খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। তো সেখানে আমাদের প্রথমত হচ্ছে নার্সের ঘাটতি। এই মুহূর্তে আমরা যে সমস্যাটাই বেশি পড়ি, রোগীর লোকজন আমাদের উপরে রাগান্বিত হয়ে যায়। তার কারণ তার রোগী আসছে আমাদের এখানে, আমরা সাথে সাথে তাকে সেবা দিতে পারিনি, সম্ভব হয়ে ওঠেনি। এতগুলা রোগী আমাদেরকে কাজ করতে খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। আমরা সাধারণত দেখছি যে পেশেন্টটা বেশি খারাপ অবস্থা, যে সে মুমূর্ষু অবস্থা, তার অক্সিজেন লাগছে, সে ইমার্জেন্সি অবস্থায় আছে, তাকে আমরা ফার্স্টে প্রায়োরিটি দিব। তো আরেকটা পেশেন্ট আসছে যে সে পেট ব্যথা বা মাথা ব্যথা বা আদার্স অন্য সমস্যায়, যে তাকে আমি একটু পরে সেবা দিলেও সমস্যা হবে না, সেক্ষেত্রে আমরা ওই সিরিয়াস পেশেন্টটাকে সেবা দিচ্ছি। তো যে পেশেন্টটা মাথা ব্যথা পেট ব্যথা নিয়ে আসছে, তার ভিজিটররা বা তার রোগীর লোকরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে যে রোগী আসা মাত্র নার্সদেরকে কেন পাচ্ছি না, নার্সরা কেন রোগীকে সেবা দিচ্ছে না। তারা নার্সদের সাথে খারাপ ব্যবহার করে, তারা নার্সদের মাঝে মাঝে মারতেও যায়, এরকমও অনেক ঘটনা ঘটেছে। আমার সঙ্গে এরকমটা হয়নি, কিন্তু আমার অনেক পরিচিত এরকম মাঝে মাঝে সাফার করেছে, ফেস করেছে। আসলে সরকারি হাসপাতালগুলোতে সাধারণত এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি হয়। এর কারণ হলো, একটু আগে আপনারা যে কথাটা বলছেন যে ওখানে 150 জন রোগী ছিল, যেখানে আপনারা নার্স ছিলেন 2 জন। তো আসলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারতেছেন যে সমস্যাগুলো সৃষ্টি হয় সাধারণত অনেকে নার্সদের দোষ দিয়ে থাকেন, অভিযোগ করে থাকেন, তাদের দিকে আঙ্গুল তুলে থাকেন যে নার্সদের এই সমস্যা, নার্সরা এই করছে বা আমার রোগীকে সেবা দেয় না ঠিক মতে। এখন আপনারাই বলেন যে
ওনার এই যে একটু আগে যে কথাটা বললো 150 জন যদি রুগী থাকে ওখানে 2 জন নার্স কিভাবে সেবা দিতে পারে, এটা তো আসলে ওনাদের দেখার বিষয় না। এই জিনিসগুলো দেখবে ম্যানেজমেন্ট বা ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো আশা করি আমাদের দেশে যে নার্সের সংকট সেগুলো আমাদেরকে মেটাতে হবে, আর বরং নার্সদের দোষ না দিয়ে কেবল নার্সদের দিকে আঙ্গুল না তুলে কিভাবে নার্সিং পেশায় আরো অনেক মানুষ অনেক ছেলে মেয়ে আসে সেই ব্যবস্থা আমাদের করতে হবে, তাদেরকে আরো আগ্রহী করে তুলতে হবে। তো আশা করি সবাই এই বিষয়টা মাথায় রাখবেন যে শুধু শুধু নার্সদের দোষ না দিয়ে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে আসলে। আচ্ছা, নার্সিং পেশায় পরিবার ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা কতটা কঠিন, এটা কিভাবে সামলান? আসলে হচ্ছে আমাদের নার্সদের পরিবার বা ব্যক্তি জীবনের যে ভারসাম্যটা এটা বজায় রাখা অত্যন্ত কঠিন। প্রথমত হচ্ছে আমরা নার্সরা দীর্ঘ কর্মক্ষণ কাজ করি, আমাদের কাজে প্রচুর মানসিক চাপ থাকে, মানসিক প্রেশার থাকে, আমাদের রুগীদের কষ্ট, রুগীদের মৃত্যু, এগুলো সবকিছু আমরা চোখের সামনে থেকে দেখি। তো এগুলা দেখার পর আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ থাকে। তো আমরা যখন আমাদের পরিবারের কাছে যাই, আমাদের পরিবারের সাথে এটাকে অ্যাডজাস্ট করাটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তো আমি এটাকে ফেস করি বা মোকাবেলা করি যেভাবে, সেটা হচ্ছে আমার পরিবারের সাথে যোগাযোগ সম্পর্ক সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আমার পরিবার আমাকে মেন্টালি সাপোর্ট করবে। আমি যখন বাসায় যাব তারা আমার প্রফেশন ব্যাপারে জানে, তখন তারা আমার প্রফেশনের সবকিছু জানার পর তারা অবশ্যই আমাকে মেন্টালি সাপোর্ট দিবে। তারপর হচ্ছে আমি একটা নির্দিষ্ট সময়সূচি তৈরি করে নিয়েছি, যেমন হচ্ছে আমার একটা নির্দিষ্ট সময়, এটা আমার ডিউটি টাইম, আর তার ছাড়া যে সময়টা এটা আমি আমার পরিবারকে দিচ্ছি। সেহেতু পরিবার যেন আমার ব্যক্তিগত জীবন থেকে দূরে না যায়। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আমি অবশ্যই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলে রাখি যে আমার এই সময়টাই ডিউটি থাকবে, এই সময়টা আমি ফ্রি থাকবো। তাহলে ওনারা আমাকে কল করে বা আমাকে নক করে কখনো আপসেট হবে না যে সে আমাকে রেসপন্স করেনি, তারা আমার ব্যাপারে জানবে। তারপরে আমাদের যে ছেলে মেয়েরা থাকে, যেমন বাচ্চা কাচ্চা থাকে, অনেক সিনিয়রের আছে, অনেক মানুষের আছে, তারা বাসায় রেখে আসে বাচ্চা কাচ্চা। আসলে এটা খুবই একটা চিন্তার বিষয় যে একটা হেল্পিং হ্যান্ডের কাছে তার ছোট বাচ্চাটাকে রেখে এসেছে, সে কাজে মনোযোগ দিতে পারতেছে না, চাইলেও পারতেছে না, এটা তার মানসিক ডিপ্রেশন চলে আসে। তারপরেও দিতে হয়। তো এক্ষেত্রে যদি আমাদের সরকারি বেসরকারি সব জায়গায় ডে কেয়ারের ব্যবস্থাপনা করা হয়, আমার জন্য মনে হয় খুব ভালো হবে। নার্সের মানসিকভাবে একটু রিফ্রেশমেন্ট আসবে, কাজে মনোযোগী হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনি কি মনে করেন আমাদের দেশে নার্সদের যথাযথ মূল্যায়ন করা হয়? যদি না হয় তাহলে কি পরিবর্তন আনা দরকার বলে আপনি মনে করেন? আচ্ছা, আমাদের দেশে নার্সদের যথাযথ মূল্যায়ন হয় না। আপনি দেখেন বাইরের দেশের নার্সদের দিকে তাকিয়ে দেখেন, আমাদের দেশের মানুষ যখন বাইরের দেশে নার্সদের কাছে সেবা পেয়ে আসে তখন তারা আমাদের দেশের নার্সদের বদনাম করে আর ওই দেশের নার্সদের প্রশংসা করে। কেন? তার একমাত্র কারণ হচ্ছে ওই দেশে পেশেন্ট ভার্সেস যে নার্সদের অনুপাতটা থাকা দরকার এটা 100% আছে, আমাদের দেশে কিন্তু এটা নেই। তো সেখানে যখন একটা পেশেন্ট 100% সেবা পায় নার্সের কাছে, সে বাধ্য নার্সের প্রশংসা করতে। আমাদের দেশে এসে সেটা পারছে না, আমাদের নার্সের সংকট, আমরা অনেক রুগী নিয়ে কাজ করছি, আমরা এটা দিতে পারতেছি না, সেজন্য আসলে আমাদের এই সমস্যাটা হয়। এর জন্য আমরা সম্মান পাই না, আমরা মূল্যায়ন পাচ্ছি না, আমাদের যে নার্সদের যে মূল্যায়নটা করার কথা সেটা আমরা পাচ্ছি না এই কারণে। তো এটার কিছু পরিবর্তন নিয়ে আসা দরকার। আমি মনে করি নার্সদের জন্য অবশ্যই একটা কাজের সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে, তাদের সম্মান দিতে হবে, তাদের যে বেতন কাঠামো এটাকে পরিবর্তন করতে হবে। তারপর হচ্ছে যারা উচ্চশিক্ষিত নার্সরা আছে, যারা পিএইচডি করেছে, যারা এমএসসি করেছে, তাদেরকে অবশ্যই উচ্চ পদস্থ করতে হবে। এতে মানুষের ভাবমূর্তি পরিবর্তন হবে, নার্সদের নিয়ে তারা ভালো চিন্তা করবে যে নার্সরা অনেক বড় জায়গায় যেতে পারে। নার্সদেরকে অবশ্যই সুন্দর আবাসন ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থা দেওয়া উচিত। আমি আরো আশা করি যে নার্সরা যেন অবশ্যই সমাজ থেকে সুন্দর সম্মানজনক আচরণ পায় মানুষদের কাছে। জি অবশ্যই, আমরা সেই আশাটাই করি, সবাই নার্সদেরকে অবশ্যই সম্মান করবে, যথাযথ মর্যাদা দিবে, কারণ তারা আসলে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে মানুষের সেবা করার জন্য। আসলে চাকরি তো অনেকেই প্রশ্নটা করেন যে ওনারা তো চাকরি করে, চাকরি মানে টাকার বিনিময়ে চাকরি করে। ভাই, টাকা তো আসলে সব পেশায় আছে, যে কোনো চাকরিতেই টাকা পাওয়া যায়, কিন্তু আসলে নার্সিং পেশায় তো সবাই আসে না। যাদের মন মানসিকতা থাকে যে মানুষের সেবা করবে শুধুমাত্র তারাই আসে। যাই হোক, তারা আসলে তাদের
আমাদেরকে এই জিনিসটা চিন্তা করতে হবে, নিজেদের সংসার পরিবার, যাদের সংসার নেই, মা বাবা তো আছে, হয়তো হাজবেন্ড নেই, বা যারা অবিবাহিত তাদের তো বাবা মা আছে, ফ্যামিলি আছে, তো তাদেরকে দূরে রেখেও তারা আমাদেরকে দেখা গেছে নাইট ডিউটির সময় আমাদেরকে সেবা দিয়ে থাকে। এই জিনিসগুলো আসলে আমাদেরকে বুঝতে হবে। অন্য পেশাগুলোতে এই জিনিসগুলো হয়তো খুব কম, যে সেবার বিষয়টা তো অন্তত নেই। অন্য পেশাগুলোতে হয়তো অনেকে নাইট ডিউটি করে, বিভিন্ন কাজ করে, বাট সেবা জিনিসটা অন্য। সেবা এমন একটা জিনিস যে হাসপাতালের মধ্যে যখন একজন আপন লোক হয়, তখন কাছে আসলে কিন্তু ওই আপন লোকের সেবা করতে চায় না, অনীহা করে, ঘৃণা করে। কিন্তু এই নার্সরা ওই ঘৃণাগুলো করে না। এটাই আমাদেরকে বুঝতে হবে আসলে। সুমাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।